This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালাগড় কাণ্ডের আপডেট এসেছে একটা, সেদিকে নজর রাখা যাক। বয়ান বদল সুতন্দ্রা যে গাড়িতে ছিলেন তার চালকের। গাড়ি চালক রাজদেও শর্মার দাবি ইফটিজিং তার চোখেই পড়েনি। সুতন্দ্রাই বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করতে বলেছিলেন, এমনটাই দাবি গাড়ি চালকের। সেদিন গাড়ি তেল ভরার পর থেকে অনেক রাস্তায় এগিয়ে আসার পর ঠিক ওলজিটি রোড ঢোকার 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার আগে আমাদের আগু পেছু করে গাড়িটা, আমাদের চোখে পড়ে। আমরাও গাড়ির দিকে আমি গাড়ির বাঁ দিকের কাঁচ দিয়ে তাকাই না, আমাদের চেনা কোনো গাড়ি নয়, আমাদের এরকম আগু পেছু করছে। তারপর আমি বা ট্রেনে বেরিয়ে যেতে চাই, ঠিক ন্যাশনাল হাইওয়েতে আমি ডান দিকের লেন ধরে যাচ্ছিলাম, আমাকে বাঁ দিকে এসে মারে, ডান দিকের চাকা ডিভাইডারে ঘষাও খায়। সেই কারণে ম্যাডাম উত্তেজিত হয়ে বলে গাড়িটাকে দাঁড় করাতে বলে। আমিও গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম। প্রথমে কি দাঁড় করিয়েছিলে? হ্যাঁ, ওলজিটি রোডে যখন ঢুকে যায় ওনার গাড়ি, প্রথম ওলজিটি রোডে ওনার গাড়ি ঢোকে, ওনার পেছনে ওভারটেক করে আমি ওনাকে বাম্পারের সামনে দাঁড় করিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় উনি দাঁড়ায়নি, ওখান থেকেও পালিয়ে যায়। তারপর থেকে ওনাকে আমি আর ওভারটেক করতে পারি। দুর্ঘটনাটা তাহলে কিভাবে হলো? দুর্ঘটনাটা ঘটলো, উনি যাচ্ছিল যেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন, আমারও গাড়ি স্পিড ছিল, ওরও গাড়ি স্পিড ছিল। ওনার গাড়ি সিঙ্গেল রোডে বাঁ দিক ধরে যাচ্ছিল, আমার গাড়ি কিন্তু ডান দিক ধরে যাচ্ছে। তখন দেখলাম ওনার গাড়িটা কোনাকুনি হয়েছে, মুখটা জাস্ট একটু বেরিয়েছে। যখন আমার গাড়িটার রাস্তা ওনার কোনাকুনি, না আমি পেছনে জায়গা পেয়েছি না ডান দিকে জায়গা পেয়েছি। ডান দিকে একটাই রাস্তা পেয়েছি, যে ডান দিকের গলিটা। সেই মুভমেন্টে, কয়েক সেকেন্ডের মুভমেন্টে ওই বুদ্ধিটা আমাকে ফেলাতে হয়েছে। এই রাস্তায় যদি আমি যতটা পারবো ঢুকিয়ে দেবো, তাহলে গাড়িটাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাবো। ইভটিজিং হয়েছিল সেদিনকে, তুমি বলেছিলে যে ইভটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে। বলছেন আমি বলেছি, আমি ইফটিজিং এর কোনো কথা বলিনি। ইফটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না, অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইভটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। আসলে এই নিয়ে আরো ডিটেইলসে তথ্য নিয়ে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আশিক এবং জয়ন্ত, দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে একটু আশিকের সঙ্গে কথা বলি। আশিক, আমরা বয়ান বদল হতে শুনছি, তাহলে কি সেদিনকে ইভটিজিং হয়নি? একেবারেই দেখো তন্নিষ্ঠা, প্রথম থেকেই আমরা কিন্তু দেখে আসছি যে ইভটিজিং এর একটা তথ্য তোলা হয়েছিল যে ইভটিজিং করা হচ্ছে, এবং সেই ইভটিজিং এর হাত থেকে বাঁচতেই গাড়ি জোরে চালানো হচ্ছিল এবং সেখানেই দুর্ঘটনা ঘটে যায়। তবে কিন্তু আজকে একেবারেই 180 ডিগ্রি ঘুরে গেল। সুতন্দ্রার গাড়ির যে চালক অর্থাৎ রাজদেব শর্মা, সে কিন্তু একেবারেই পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে যে তার কোনো চোখে পড়েনি, তার চোখে কোনো কিছুই পড়েনি, যে ইভটিজিং হয়েছে বা কেউ অঙ্গভঙ্গি করেছে কিনা সে কিছুই পড়েনি। তার যেটা বক্তব্য যে সেই গাড়ি অর্থাৎ সাদা গাড়ি, বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, প্রথমে তাদের গাড়িকে ড্যাশ করে এবং তখন সে দেখার চেষ্টা করে যে সেই গাড়িতে তার চেনা জানা কোনো চালক রয়েছে কিনা। তবে তারপরেই যখন যে ড্যাশ করা হয় গাড়ি, তারপরে নাকি সুতন্দ্রা বলেছিল যে সেই গাড়িকে ধরতে হবে এবং সেই কারণেই সে জোরে গাড়ি চালাচ্ছিল। এবং সেই দুর্ঘটনার যে মুহূর্তের আগের যে সিসিটিভি ফুটেজ আমরা পাচ্ছি, যে সুতন্দ্রার গাড়ি পিছনে রয়েছে, বাবলু যাদবের গাড়ি আগে রয়েছে, ঠিক সেই জায়গা থেকে রাজদেব শর্মা অর্থাৎ সুতন্দ্রার গাড়ির যে চালক, সে বলছে যে যেহেতু সুতন্দ্রা বলেছিল ওই গাড়িকে ধরতে এবং কেন সেটা তো আজ বলেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আজকে 28 তারিখ একটা কথা তিনি বলছেন, ড্রাইভার একটা কথা তিনি বলছেন, একটা বলার সামনে এসেছে, কিন্তু এর আগে 24 তারিখ তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। কি কোনো ইঙ্গিত করছিল? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত করছিল। ওকে, গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? অ্যাক্সিডেন্টটা হলো, আমাকে যখন বাম্পারে মেরেছে তখন আমি যখন বাঁদিকের লেনে স্লো হয়ে গেলাম, কিছুটা আসার পর আমি একটা সার্ভিস রোড পাই, হয় আমাকে সোজা যেতে হবে না সার্ভিস রোডে যেতে হবে, ওদের থেকে আলাদা রাস্তা। আপনি কি ভয় সার্ভিস রোড নিলেন? হ্যাঁ, ভয়। তারপরে যখন ভয় সার্ভিস রোড নিয়ে ওরাও আমাদের পিছু গেছে সার্ভিস রোডে, কারণ মাঝ রাস্তায় গাড়ি ফাড়ি কাটাই হয়। ওখানে গিয়ে বাঁদিক থেকে অনেকটা ডিস্টেন্স নিয়ে ওভারটেক করে সপাটে মেরেছে গাড়িটা। তখন আমার গাড়ির টায়ারও বাস্ট করে, প্লাস গাড়িটাও পাল্টি করে। তেল ভরে যখন ওলজিটি রোড ঢোকার আগে 1-1.5 কিলোমিটার আগে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের গাড়িতে মারলো কেন। প্রথম ওরা মেরেছিল। তারপরে ম্যাডাম বললো গাড়ির পেছনে যেতে। তখন কত স্পিডে ছিল গাড়ি?
তখন ওই 90-100। ইভটিজিং হয়েছিল সেদিন তো তুমি বলেছিলে যে ইভটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে। বলছেন আমি বলেছি, আমি ইফটিজিং এর কোনো কথা বলিনি। ইফটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না, অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইভটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জয়ন্ত, আমরা দুটো বক্তব্যই শোনালাম ওই ড্রাইভারের, এখন কথা হচ্ছে যে দু রকমের বয়ান কেন সামনে এলো, কেন এই ধরনের কনফিউশন একটা ক্রিয়েট করা হলো? দেখো তনিষ্ঠা, আমরা প্রথম দিনই যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই, কাকসা থানায় এই গাড়ির চালক অর্থাৎ সুতন্দ্রা গাড়ির চালক এবং অন্য যে সহযাত্রীরা ছিল তারা প্রত্যেকেই ছিল। সে সময় তারা যে বয়ানটা দিয়েছিল সেটা আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি যে ইভটিজিং এর ঘটনা পরিষ্কার তারা বলেছিল। তার জন্য এই ঘটনা কিন্তু রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল, মহিলার নিরাপত্তা নেই। সেদিনই অর্থাৎ রবিবার গভীর রাতে ঘটনার পর সোমবার যখন সিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি প্রেস ব্রিফ করলেন, শুরুতেই যেটা বললেন ইভটিজিং এর কোনো ঘটনা ঘটেনি, দুটো গাড়ি রেসারেসির ফলে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ এই দুর্ঘটনা এটা একটা দুর্ঘটনা মাত্র, দুটো গাড়ি রেসারেসিতে। আজ এই বাবলু যাদবকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়, আইনজীবীরা দুপক্ষের আইনজীবীদের মধ্যে কথা হয়। বাবলুর আইনজীবী জামিনের আবেদন করেন, তবে সরকারি পক্ষের আইনজীবী উনি বলেন যে না, এই ঘটনা যে দুর্ঘটনা ঘটেছে তার আগে যে 20 কিলোমিটার রাস্তার মধ্যে কি ঘটেছে সেটা জানা দরকার, তার জন্যই বাবলুকে হেফাজতে নেওয়া দরকার। পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে বলে আমরা জানতে পেরেছি। বেশ, আমাদের গোটা ঘটনার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আর এর পাশাপাশি আরো একটা এই মুহূর্তের বড় খবরের আপডেটে নজর রাখা যাক। ট্যাংরাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার ছোট ছেলে প্রসূন দে। ভাইপোকেও হাত কেটে খুনের চেষ্টা করে বলেও দাবি করেছে প্রসূন। এই মুহূর্তের বড় আপডেট আরো একবার জানাই আপনাদের, ট্যাংরাকাণ্ডের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের কাছে স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার ছোট ছেলে প্রসূন দে। ভাইপোকেও হাত কেটে খুনের চেষ্টা করে বলেও দাবি করেছেন প্রসূন। আর ডিটেইলসে জানি আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, আর কি তথ্য সামনে আসছে পুলিশ সূত্রে? দেখো, বক্তব্যে একাধিক সময় অসঙ্গতি থাকলেও তদন্তকারীরা কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন যে সেই বাড়ির ছোট ছেলে প্রসূন দে সে নিজে স্বীকার করেছে যে সে তার স্ত্রী এবং বৌদির হাত কেটেছে, গলা কেটেছে, কেটে খুন করার চেষ্টা করে, আর ভাইপোরও খুন করার চেষ্টা করে। কিন্তু তার মেয়ে কিভাবে খুন হলো সেটা জানে না। আর তদন্তকারীরা যখন দেহে সেই চিকিৎসকের কাছে সেই দেহ পাঠিয়েছিল, পরবর্তীকালে দেহ যখন ময়নাতদন্ত হয় সেখানে রমি দের যে প্রতিরোধ করেছিল তার কিন্তু প্রমাণ মিলেছে। তার কারণ তার ডান কাঁধ, ডান পেটের নিচের দিক, এমনকি যে ঠোঁট সেখানেও কিন্তু যে চিহ্ন মিলেছে সেগুলো কিন্তু প্রতিরোধের চিহ্ন। তাই তদন্তকারীরা কিন্তু যে 3 জন মারা গেছে তাদের ভিসারের রিপোর্ট পাঠিয়েছে আরও যাতে রিপোর্ট আসে তার জন্য। এবং অন্যদিকে তদন্তকারীরা যেটা এখনও জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন, এবং অন্যদিকে প্রণয় দে তাকে যখন জিজ্ঞাসাবাদ করছে সে বলছে শুধুমাত্র পায়েসে যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল সেটাই শুধুমাত্র করেছে। সব মিলে কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত হাল ছাড়ছে না, বারবার জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে তুমি জানো যে নাবালক সে এখনও পর্যন্ত একটা এনআরএস হাসপাতালে রয়েছে, সেই নাবালকের কিন্তু মানসিক যে অস্থিরতা রয়েছে সেই জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়ে কলকাতা পুলিশ বারবার তাকে নজর রাখছে। বর্তমানে পুলিশ সূত্রে খবর যে সে দাবা খেলার ইচ্ছা প্রকাশ করেছে এবং তাকে একটা দাবা বোর্ডও দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সে দাবা খেলে কিছুটা হলেও মানসিক স্থিরতা ফিরে পাচ্ছে। এবং তদন্তকারীরা কিন্তু মূলত এই যে 2 যে ছেলে অর্থাৎ প্রসূন এবং প্রণয় তাদের কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করছে, এবং এতটাই দেনা হয়েছিল যেটা তদন্তকারীরা জানতে পেরেছে যে 45 লক্ষ টাকা সামনে এলো, সেটা যথেষ্ট চাঞ্চল্যকর। টাকার বয়ান আজ সামনে এসেছে, চাঞ্চল্যকর তথ্য। গতকাল সেই নাবালকের যে বয়ান সামনে এসেছিল সেটাও কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। এবং শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান তারপর কি বলেছেন শোনাবো আপনাদের। ও যেহেতু যোগ ব্যায়াম করতো, অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো, তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল, তাই ও বেঁচে গেছিল।